আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে। আমাদের অনেকদিন পর আমরা আলোচনায় বসছি আবার। ভারতীয় সংবিধান। আমরা বিগত ক্লাসগুলিতে সংবিধান সম্পর্কে বেশ কিছু পড়াশোনা করেছিলাম। তার মধ্যে ছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট, যে সংবিধানটা কি করে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট। তারপরে আমরা মৌলিক অধিকার সম্পর্কে জেনেছি, যে আমাদের দেশে থাকতে গেলে কি কি ধরনের অধিকার আমাদের রয়েছে। সেই মৌলিক অধিকারও 6 ধরনের অধিকার, এবং সেই অধিকারগুলোর মধ্যেও আবার কোথায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে, সেগুলোও জেনেছি। তারপর আমরা পড়েছি মৌলিক কর্তব্যের কথা, যে আমরা নাগরিক হিসেবে আমাদের করণীয় কি। এবং তারপর আমরা নির্দেশমূলক নীতি বা বেশ কিছু নীতি, যেগুলো সংবিধান বলে দিয়েছে যে রাষ্ট্রের পালন করলে সেই কাজগুলো ভালো। দেশ যদি সেই কাজগুলোকে পালন করে, সেই নীতিগুলোকে পালন করে, তাহলে সকলের মঙ্গল হবে। তো এই কতগুলো বিষয় আমরা আলোচনা করেছিলাম। এই বিষয়গুলো অনেকটাই তত্ত্বগত আলোচনা ছিল। এই আলোচনাগুলোর মধ্যে খুব প্র্যাকটিক্যাল আলোচনা খুব একটা ছিল না। যে কতগুলো নিয়ম নীতি এখানে বলে দেওয়া হয়েছিল, সেইগুলোকেই আলোচনা করা হয়েছে। কিন্তু আজকে আমরা শুরু করব ভারতের শাসন ব্যবস্থা নিয়ে, যে ভারতের সরকার কিভাবে কাজ করে সেটা নিয়ে। যে কোনো ধরনের সরকারের 3 ধরনের কাজ থাকে: একটি শাসন বিভাগ, একটি আইন বিভাগ, আর একটি বিচার বিভাগ। তো সরকার মূলত এই 3 ভাগে ভাগ করা যায় আর কি সরকারের কাজ। যদিও ভারতের বিচার বিভাগের কাজটা সম্পূর্ণ স্বতন্ত্র, সরকার থেকে আলাদাই রাখা হয়েছে, কিন্তু ভারতে আইন বিভাগ আর শাসন বিভাগ পরস্পর জড়িত। দুটো বিভাগ একসঙ্গে মিলেমিশে কাজ করে। তো এই শাসন বিভাগ আর আইন বিভাগ যে মিলেমিশে কাজ করছে, ভারতের আইন বিভাগটা কোনটা? পার্লামেন্টকে ভারতের আইন বিভাগ বলা যায়। এবং ভারতে আমরা আগেও পড়েছি, যখন আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যের কথা জেনেছি, যে ভারতীয় সংবিধানে 2 ধরনের সরকারের কথা বলা আছে। অর্থাৎ ভারতীয় সংবিধান ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্র ব্যবস্থা কথা বলে, যেখানে একটি কেন্দ্র সরকার রয়েছে এবং একটি রাজ্য সরকার রয়েছে। তাই সরকারের বিভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা কেন্দ্রীয় শাসন বিভাগ পড়ব এবং কেন্দ্রীয় আইন বিভাগ পড়ব। আবার রাজ্যের ক্ষেত্রেও রাজ্যের শাসন বিভাগ পড়ব, রাজ্যের আইন বিভাগ। আর বিচার বিভাগটা ভারতে আলাদা করে আলোচনা করা আছে সংবিধানে, বিচার বিভাগটাকে আলাদা করে। তাহলে আজকে কেন্দ্রীয় শাসন বিভাগের দিকে আলোচনা করা যাক। কেন্দ্রীয় শাসন বিভাগের মধ্যে কারা রয়েছেন? শাসন বিভাগের মধ্যে থাকেন মূলত মন্ত্রীরা, মন্ত্রী পরিষদ, এবং তাদের উপরে থাকেন প্রধানমন্ত্রী, এবং তার উপরে রয়েছে রাষ্ট্রপতি। তাহলে আমরা যদি খুব নিয়ম মাফিক দেখতে চাই, ভারতের সংবিধানের বলে দিচ্ছে যে ভারতের শাসন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতি নামে ভারতের সব কাজ হলেও প্রকৃত ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী, এবং তার সঙ্গে তো অন্যান্য মন্ত্রীরা রয়েছে, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, নানান মন্ত্রীরা রয়েছে, বিদেশ মন্ত্রী। কিন্তু এই মন্ত্রীরা হলেন রাজনৈতিক শাসক। রাজনৈতিক শাসক বলতে তারা কি 5 বছরের জন্য নির্বাচিত হন এই শাসক, অর্থাৎ জনগণ এদেরকে নির্বাচন করে। এবং এই রাজনৈতিক শাসক হতে গেলে ভারতীয় সংবিধানে তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই। কিন্তু ভারতের মতন এরকম জটিল একটি রাজনৈতিক ব্যবস্থা চালাতে গেলে একটা অত্যন্ত শিক্ষিত বা জ্ঞান সম্পন্ন মানুষের দরকার, যারা এই ব্যবস্থাকে চালাতে পারে। তার জন্য কি রয়েছে? অরাজনৈতিক শাসক বা সরকারি কর্মচারী, যাদেরকে আমরা আমলা বলতে পারি, বা ইংলিশে বললে বিউরোক্র্যাটস। এই যে বিউরোক্রেটিক সিস্টেম রয়েছে, অর্থাৎ অর্থমন্ত্রী রয়েছেন, কিন্তু অর্থমন্ত্রীর সঙ্গে একজন বিউরোক্র্যাট আছে। অর্থমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, কিন্তু এই বিউরোক্র্যাট আইএএস পরীক্ষা দিয়ে একজন আইএএস অফিসারে পরিণত হয়েছে, ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস অফিসারে পরিণত হয়েছে। তো তিনি তার সঙ্গে ওই অর্থনীতির বিষয়টাকে বোঝার চেষ্টা করেন,
এবং মন্ত্রীকে পরামর্শ দেন, সঠিক পরামর্শ, এবং মন্ত্রী সেই পরামর্শটাকে গ্রহণ করেন এবং তারপর তিনি সেই রকম সিদ্ধান্ত নেন। তো এরকম ভাবে প্রত্যেকটা মন্ত্রীর পাশে একদম নিচু স্তর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, একদম নিচু স্তরের রাজনৈতিক যদি স্তর বলি তাহলে পঞ্চায়েত, এই পঞ্চায়েত প্রধানের সঙ্গে থাকেন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে বিডিও একজন সরকারি কর্মচারী বা আমলা বা বিউরোক্র্যাট। তিনি কি করেন? এই ধরনের হিসেব নিকেশের কাজটা সম্পূর্ণ তিনি দেখেন। কিন্তু রাজনৈতিক প্রতিনিধি হলেন পঞ্চায়েত প্রধান। তার উপর স্তরে যদি যাও, বিডিওর উপরে এসডিও, এসডিওর উপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো পঞ্চায়েতের আমরা জানি তিনটে ধাপ। পঞ্চায়েতের একদম উপরে কারা রয়েছেন? সভাধিপতি। জেলা পরিষদ, জেলা পরিষদের প্রধান সভাধিপতি, তিনিও রাজনৈতিক প্রধান, অর্থাৎ রাজনীতির মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছে। তার পাশে একজন আমলা কে রয়েছেন? তার পাশে একজন আমলা রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যিনি কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করে ওই জায়গায় পৌঁছেছেন। তো সেরকম ভাবেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, মন্ত্রী পরিষদ প্রত্যেকের পাশে একজন আমলা বা বিউরোক্র্যাট থাকে। তো এইভাবে ভারতের শাসন ব্যবস্থায়, কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তাহলে কারা রয়েছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। এরা হলেন রাজনৈতিক ভাবে শাসক, রাজনৈতিক শাসক। এবং তার পাশে রয়েছেন অরাজনৈতিক বা স্থায়ী শাসক, যারা বিউরোক্র্যাটস বা আমলা। এই দু ধরনের রয়েছে। তো আজকে আমরা রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করা যাক। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের শাসন ব্যবস্থার প্রধান। এই রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? আমরা ভোট দিই, নিশ্চয়ই আমরা ভোট দিই, কিন্তু আমাদের ভোটে পরোক্ষভাবে তিনি নির্বাচিত হন। মানে এরকমটা নয় যে চারজন প্রতিনিধি ভোটে দাঁড়ালেন, আমরা এনাকে রাষ্ট্রপতি হিসেবে ভোট দিলাম। বিষয়টা এরকম সহজভাবে না। এটা দু তিনটে স্তরে এই ভোটটা হয়। অর্থাৎ আমরা ভোট দিই আইনসভার সদস্যদের। সেটা কেন্দ্রীয় আইনসভার সদস্য, যেরকম পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভার এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট। এই সদস্যদের আমরা নির্বাচন ভোটে, লোকসভার ভোট হয় যখন, এই লোকসভার সদস্যদের আমরা নির্বাচন করি সাধারণ মানুষ, অর্থাৎ জনগণ। এবং রাজ্য বিধানসভারও যখন নির্বাচন হয়, বিধানসভার সদস্যদের অর্থাৎ এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই এমএলএ দেরও আমরা নির্বাচন করি। তাহলে এই যে আইনসভার সদস্যদের আমরা নির্বাচন করলাম, মেম্বার অফ পার্লামেন্ট এবং মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা সাংসদ, মেম্বার অফ পার্লামেন্টকে বাংলায় বললে সংসদের, সংসদে যারা যাচ্ছেন, পার্লামেন্টের বাংলা হলো সংসদ, সংসদে যারা যাচ্ছেন তারা হলেন সাংসদ, এবং বিধানসভায় যারা যাচ্ছেন তাদের বিধায়ক বা এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এই এই যে প্রতিনিধিদের আমরা নির্বাচন করলাম, আইনসভার প্রতিনিধিদের, এনারা ভোট দেবেন রাষ্ট্রপতি কে হবেন তাকে। তাহলে রাষ্ট্রপতি কে হবেন আসলে আমরাই ভোট দিচ্ছি, কিন্তু সেটা পরোক্ষ ভোট। আমরা কিছু জনকে ভোট দিয়ে নির্বাচিত করছি এমএলএ এমপি হিসেবে, এবং এমএলএ এমপিরা আবার ভোট দিচ্ছেন রাষ্ট্রপতি কে হবে তা। এবং এই রাষ্ট্রপতি নির্বাচন বন্দোবস্তটা একটা জটিল প্রক্রিয়া। এটা অনেক হিসেব নিকেশ করে, কোটা ভোট, প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, এরকম করে একটু শক্ত পদ্ধতির মাধ্যমে এই নির্বাচনটা হয়, রাষ্ট্রপতি নির্বাচন। তো বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রয়েছেন, মহিলা রাষ্ট্রপতি। তো তার সময়কাল কত বছর? 5 বছর। রাষ্ট্রপতি হবেন 5 বছরের জন্য। ভারতের তাহলে প্রধান শাসক হলেন রাষ্ট্রপতি, যিনি জনগণের দ্বারা নির্বাচিত। এই কারণে কিন্তু ভারতের সংবিধান একটি সাধারণতান্ত্রিক সংবিধান। ভারতের যে রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেটা সাধারণতন্ত্র, কারণ এখানে রাষ্ট্রপ্রধান কিন্তু নির্বাচিত হচ্ছেন। ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধান কিন্তু আজও নির্বাচিত হন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু ব্রিটেনের প্রধান শাসক যিনি আছেন, রাজা বা রানী, তারা কি হচ্ছেন? হেরিডিটারি মেথডে বা বংশানুক্রমে তার পুত্র বা তার কন্যা সে সেই জায়গাটাকে নিচ্ছে। কিন্তু ভারতের রাষ্ট্রপ্রধান কি হচ্ছে?
জনগণ তাকে নির্বাচন করে ভোটের মাধ্যমে তাকে নিয়ে আসছে। তাই এখানে জনগণই প্রধান হয়ে উঠছেন ভারতে। তাহলে এই রাষ্ট্রপতির সংবিধানে যথেষ্ট ক্ষমতার কথা উল্লেখ করছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতার কথা বলি। তিনি যেহেতু শাসন বিভাগের প্রধান, তাই ভারতের সমস্ত মন্ত্রীদের আমরা, আইনসভা সদস্যদের আমরা যেরকম ভোট দিয়ে নিয়োগ করি, সেখান থেকে মন্ত্রী হয়। অর্থাৎ আইনসভার একটি সংখ্যাগরিষ্ঠ অংশ থেকে মন্ত্রী হবে। সেই মন্ত্রীদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী হবে। তো এদেরকে কে নিয়োগ করবেন? নিয়োগপত্রটায় স্বাক্ষর কে করবেন? নিয়োগপত্রটায় স্বাক্ষর করবেন রাষ্ট্র। ভারতের অন্যান্য যে উঁচু উঁচু পদগুলো রয়েছে, সেখানেও হয়তো ইউপিএসসি চেয়ারম্যান হতে পারে বা সিএজি, তো এদের চেয়ারম্যান হতে পারে। তো এই সমস্ত পদগুলোকে নিয়োগ করেন তিনি। আবার বিচার বিভাগের যারা প্রধান রয়েছেন, মানে যেরকম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি সুপ্রিম কোর্টের, তাদেরকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। তো রাষ্ট্রপতির এই নিয়োগ সংক্রান্ত ক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারীদের তিনি নিয়োগ করে থাকেন। এবং রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ কি? ভারতে যে আইনগুলো তৈরি হয়, অর্থাৎ নিয়ম কানুনগুলো যে তৈরি হয়, যার ভিত্তিতে দেশটা চলে, সেই আইনগুলো কোথায় তৈরি হয়? পার্লামেন্টে তৈরি হয়। এই পার্লামেন্টে আইনগুলো তৈরি হলে রাষ্ট্রপতির কাছে যায় স্বাক্ষরের জন্য। যখন পার্লামেন্টে আইনটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন সেটা বিলে পরিণত হচ্ছে, তাকে আমরা বলতে পারি বিল। যখন পার্লামেন্টে আলাপ আলোচনা হলো, যে মনে করো 3 তালাক নিয়ে বিল, যে 3 তালাক, ইনস্ট্যান্ট 3 তালাক উঠে যাবে, সেটা নিয়ে একটি বিল পাস হলো পার্লামেন্ট। বা নাগরিকত্ব বিল, যে ভারতের নাগরিক কারা হবে, সেই নিয়ে একটি বিল পাস হলো পার্লামেন্ট বা লোকসভা। এই পার্লামেন্টের দুটো অংশ, একটি লোকসভা আর একটি রাজ্যসভা। আমরা পরবর্তীকালে যখন পার্লামেন্ট নিয়ে আরো ডিটেলে পড়বো, তখন এগুলো আরো আলোচনা। তো এই যে বিলটা পাস হচ্ছে, সেই বিলটা রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবে। যতক্ষণ না রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করছেন, ততক্ষণ বিলটা আইনে পরিণত হতে পারবে না। তাহলে যে কোনো বিল, ভারতবর্ষের যে কোনো বিল বা ভারতের যে কোনো বিল যখন আইনে পরিণত হবে, তার পূর্বে কি লাগবে? রাষ্ট্রপতির স্বাক্ষর লাগবে। অর্থাৎ বর্তমানে দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর লাগবে সেখানে। তাহলে এইভাবে যে কোনো বিল আইনে পরিণত হতে পারে। এবার রাষ্ট্রপতি কোনো কোনো বিলে আবার ভেটো প্রয়োগ করতে পারে, অর্থাৎ বাধা দিতে পারে। যে রাষ্ট্রপতির মনে হলো যে এই বিলটা যেটা পাস হয়েছে পার্লামেন্টে, সেটা যথোপযুক্ত নয় বা সেটাই বেশ কিছু ভুল রয়েছে, তিনি কিন্তু ফেরত দিয়ে দিতে পারেন। যদিও সব বিল ফেরত দিতে পারেন, অর্থ বিল ফেরত দিতে পারেন না, সংবিধান সংশোধনী বিল ফেরত দিতে পারেন না, কিন্তু বাকি অন্য প্রসঙ্গের যদি কোনো আইন তৈরি হয়, বিল, সেই ধরনের বিল ফেরত দিতে পারে। আবার রাজ্য বিধানসভাতেও যদি আইনগুলো পাস হয়, মনে করো পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় কোনো বিল পাস হয়েছে, সেই বিলটা রাজ্যপালের কাছে স্বাক্ষর করতে যায়, রাজ্যপাল সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারে। এখন রাষ্ট্রপতি কি করতে পারেন? সেই বিলটাকে ফেলে রেখে দিতে পারে, সাইন করলেন না। তাহলেও কিন্তু ভেটো প্রয়োগ হচ্ছে। তাহলে এইভাবে ভেটো প্রয়োগ মানে রাষ্ট্রপতির বিলে স্বাক্ষর করতে সম্মতি দিলেন না, বা বিলে স্বাক্ষর করলেন না, বা অসম্মতি জ্ঞাপন করলেন, তাকে আমরা ভেটো বলতে পারি, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। তাহলে এই অর্থে রাষ্ট্রপতির কিন্তু অনেকটা ক্ষমতা রয়েছে, যে দেশে কোন আইন তৈরি হবে সেটা রাষ্ট্রপতি বলে দিচ্ছেন অ্যাকচুয়ালি, বা তিনি সিদ্ধান্ত নিচ্ছেন actually। আবার কোন পার্লামেন্ট, তো আমরা জানি যে বছরে দুবার সেশন বসে, একটি গরমকালে একটি শীতকালে, কিন্তু তার মাঝখানে যদি কখনো আইন পাশের দরকার পড়ে, তখন কি করতে পারেন? রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমতাটা রয়েছে, অর্ডিন্যান্স জারি করতে পারে 6 সপ্তাহের জন্য। অর্থাৎ অর্ডিন্যান্সটা অনেকটা আইনের মতন। তিনি হঠাৎ করে বললেন যে এই বিষয়টা নিয়ে একটি অর্ডিন্যান্স তিনি জারি করে, এবং সেটা দেশে কিন্তু আইনের মতনই কাজ করবে। তো এইভাবে তার আইন তৈরিতে একটা বিপুল ক্ষমতা রয়েছে। যদিও অর্ডিন্যান্সটার
রাষ্ট্রপতি যে জারি করেন সেটা বিচার বিভাগের কাছে যাওয়া যায়। অর্থাৎ রাষ্ট্রপতি যে আইনটাকে পাশ করলেন অর্ডিন্যান্সের মাধ্যমে, সেটাতে বিচার বিভাগের কাছে প্রশ্ন তোলা যায় যে এই অর্ডিন্যান্সটা দেশের জন্য উপযুক্ত কিনা। যদি বেঠিক হয়, বিচার বিভাগ বলে দিতে পারে এই অর্ডিন্যান্সটাকে বাতিল করে দেওয়া। সুপ্রিম কোর্ট বলে দিতে পারে। তাহলে এই ক্ষমতাগুলো ভারতের কিন্তু আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এদের এই ক্ষমতাগুলো কিন্তু পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত, কোনোটা বিচ্ছিন্ন নয়। অর্থাৎ ক্ষমতাগুলো স্বতন্ত্র নয়, পরস্পর পরস্পরকে যেন নিয়ন্ত্রণ করে, আবার স্বাধীনতা হবে। তো এই কতগুলো ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। এছাড়াও কিরম রয়েছে, তিনি ভারতের নৌবাহিনী, তিনি ভারতের সেনাবাহিনী, তিনি ভারতের বিমান বাহিনী, এই সবকিছু বাহিনীর তিনি প্রধান। অর্থাৎ ভারত যদি কখনো যুদ্ধ ঘোষণা করে, তাহলে এই যুদ্ধের ঘোষণার আনুষ্ঠানিক ঘোষণা করবেন কিন্তু রাষ্ট্রপতি। যতক্ষণ রাষ্ট্রপতি আনুষ্ঠানিক ঘোষণা করছেন, ততক্ষণ যুদ্ধ হবে না। তিনি কূটনৈতিক ভূমিকা পালন করেন, বিভিন্ন দেশের তিনি সফর করেন, কূটনৈতিক আলাপ আলোচনা করেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারেন, তিনি রাশিয়াতে যেতে পারেন, কোরিয়াতে যেতে পারেন, বিভিন্ন দেশে যেতে পারেন এবং সেখানে গিয়ে কূটনৈতিক আলাপ আলোচনা করতে পারেন, সন্ধি চুক্তি স্বাক্ষর করতে পারেন। তাহলে এই সমস্ত কূটনৈতিক স্বাক্ষর কিন্তু রাষ্ট্রপতি করবে। তাহলে কূটনৈতিক বিষয়েও রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। এই বিষয়গুলো রাষ্ট্রপতি যেরকম করতে পারেন, তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির আলাদা বিশেষ করে ক্ষমতা রয়েছে জরুরি অবস্থা। সংবিধানের 352 নম্বর ধারা, সংবিধানের 356 নম্বর ধারা আর সংবিধানের 360 নম্বর ধারা, এই জরুরি অবস্থা রয়েছে। জরুরি অবস্থায় কিরকম, যে তিন ধরনের জরুরি অবস্থা: একটি জাতীয় জরুরি অবস্থা, একটি রাজ্য ভিত্তিক জরুরি অবস্থা, আরেকটি আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা এখনো অব্দি ভারতবর্ষে কখনো হয়নি, কিন্তু 352 আর 356 নম্বর ধারা বহুবার হচ্ছে। 352 3-4 বার হয়ে গেছে, 356 প্রত্যেক রাজ্যেই কম বেশি অনেকবার হচ্ছে। তো সেটা কিরকম, যখন সারা দেশে হয়তো যুদ্ধ লেগেছে, তাহলে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি। তখন কি হবে, আমরা জানি যে ভারতে 28টি রাজ্য সরকার আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও সরকার রয়েছে। 2টি কেন্দ্রশাসিত অঞ্চলেও সরকার কাজ করে আলাদা করে, সেখানেও মুখ্যমন্ত্রী আছে। তাহলে এই সমস্ত মুখ্যমন্ত্রীদের ক্ষমতাগুলি, এই সমস্ত সরকারের ক্ষমতাগুলি রাষ্ট্রপতি নিজের কাছে নিয়ে, অর্থাৎ রাজ্য সরকারের আর কোনো ক্ষমতা থাকে না। সেই সময় দেশে একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা থাকে। সেই সময় রাষ্ট্রপতি হয়ে ওঠেন দেশের সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি এত ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। 352 নম্বর ধারা যদি রাষ্ট্রপতি দেশে প্রয়োগ করেন, যদিও তার একটা সময়কাল আছে, তিনি 6 মাসের জন্য এটা প্রয়োগ করতে পারেন। তাহলে অন্তত 6 মাসের জন্য হলেও তিনি সারা দেশের রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন, সর্বাধিনায়ক হয়ে উঠতে পারেন, একক সর্বাধিনায়ক হয়ে উঠতে। আবার আলাদা করে পৃথক কোন রাজ্যে জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন। ধরা যাক পাঞ্জাবে হয়তো খালিস্তানি মুভমেন্ট, খালিস্তানি আন্দোলন নিয়ে খুব ডিস্টারবেন্স বা খুব অশান্তি দেখা দিচ্ছে, সেখানে হয়তো জঙ্গি আন্দোলন হচ্ছে সেখানে। তাহলে রাষ্ট্রপতি কি করলেন, যে পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করে দিল। এবং রাষ্ট্রপতিকে খবর কে দেবেন, রাজ্যপাল দেবেন। রাজ্যে একজন রাজ্যপাল আছে, রাষ্ট্রপতির প্রতিনিধি আছে, রাজ্যপাল। তাহলে এই রাজ্যপাল যদি রাষ্ট্রপতিকে খবর দেন যে পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা দরকার, তাহলে রাষ্ট্রপতি পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করবে। এবং এই জরুরি অবস্থায় মাধ্যমে পাঞ্জাবের যে রাজ্য সরকার, তার ক্ষমতাটা চলে যাবে রাজ্যপালের কাছে, এবং রাজ্যপালের মাধ্যমে সেখানেও কিন্তু রাষ্ট্রপতি আসলে শাসন কার্য সম্পন্ন করবে। এরকম বহু রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গ বেশ কয়েকবার হয়েছে। এটা রাজ্য ভিত্তিক জরুরি অবস্থা 356 নম্বর। আর 360 নম্বর ধারা, দেশে যখন কোনো অর্থনৈতিক মানে পতন ঘটবে অর্থনীতি, তখন সেখানে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। যদিও ভারতবর্ষে এই 360 নম্বর ধারা
আজ অব্দি জারি করা হয়নি। তাহলে রাষ্ট্রপতির যে যে ক্ষমতা বা কাজের কথা বললাম, এই ক্ষমতা বা কাজগুলির জন্য রাষ্ট্রপতি সংবিধানে অনেকগুলি ধারা ব্যয় করা হচ্ছে। 52 নম্বর ধারা, 70-77 নম্বর ধারা, 352, 356, 360, প্রচুর কথা বলা হচ্ছে রাষ্ট্রপতির এই ক্ষমতা রয়েছে। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে আসি, দেখা যায় যে রাষ্ট্রপতির বিশেষ কিছু ক্ষমতা নেই। রাষ্ট্রপতিকে আমরা সেইভাবে দেখতেও পাই। আমরা যদি কোনো সমীক্ষা করি পথে নেবে, যে সাধারণ মানুষকে আমরা যদি জিজ্ঞাসা করি যে আপনি রাষ্ট্রপতির নাম জানেন, তাহলে হয়তো মানে 10 জনের মধ্যে হয়তো 2-4 জন এরকম পেয়েও যাবে যারা নামই জানেন না। তাহলে দেশের প্রধানের নাম কি? তারা বলবেন যে প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করো, তখন হয়তো 10 জনের মধ্যে 10 জনই প্রধানমন্ত্রীর নাম জানে। কারণ তিনি বারবার ফোকাসে বা আমাদের সামনে আসে। সমস্ত ক্ষমতাগুলো রাষ্ট্রপতির নামে বলা থাকলেও সেই ক্ষমতাগুলো প্রয়োগ করেন কিন্তু প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির নামে বলা আছে যে রাষ্ট্রপতি বিলে সাইন করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির সিদ্ধান্ত। কিন্তু সত্যিকারের রাষ্ট্রপতি বিলে সাইন করবেন কি করবেন না সেটা আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলে দেন। যদি প্রধানমন্ত্রী বলে দেন বিলে সাইন করতে, তাহলে রাষ্ট্রপতি করবেন। আর যদি না বলেন সাইন করতে, না ফেলে রেখে দিতে, তাহলে রাষ্ট্রপতি সাইন করবেন না। কোন কূটনৈতিক সফরে রাষ্ট্রপতি কোথায় যাবেন সেটা প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ ঠিক করে দেন, যে প্রধানমন্ত্রী কূটনৈতিক সফরে কোন দেশে যাবেন, কি চুক্তি স্বাক্ষর করবেন এবং কোন চুক্তি স্বাক্ষর করবেন না। তাহলে সব ক্ষমতাটাই এখানে প্রধানমন্ত্রী রয়েছে। যুদ্ধ ঘোষণা, আমি বললাম যে যুদ্ধ ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি, কিন্তু সেখানেও আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে, জাস্ট একটা ফর্মাল ঘোষণা। আসলে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ করার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। যখন বাংলাদেশ মুক্তি আন্দোলন হচ্ছে তখন সিদ্ধান্ত নিচ্ছেন ইন্দিরা গান্ধী, রাষ্ট্রপতি নিচ্ছেন। যখন চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে তখন সিদ্ধান্ত নিচ্ছেন জওহরলাল নেহরু, তখনও রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিচ্ছেন। রাষ্ট্রপতি জাস্ট একটি ফর্মাল ঘোষণা করতে পারেন যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শুরু হলো, এইটুকু করতে পারে, এর বেশি কিছু না। তাহলে এইভাবে রাষ্ট্রপতি আহ জাতীয় জরুরি অবস্থার সময়ও রাষ্ট্রপতি জারি করেন জাতীয় জরুরি অবস্থা বা রাজ্য ভিত্তিক জরুরি অবস্থা, কিন্তু সেই সবগুলোতেই কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমতা ভোগ করে। রাষ্ট্রপতি তাই ভারতে একটি নাম সর্বস্ব শাসকে পরিণত হচ্ছে, টিটিউলিয়ার অথরিটি বলা যেতে পারে। তার মানে শুধুমাত্র তার নামে শাসন কার্য পরিচালনা হয়, কিন্তু সমস্ত ক্ষমতাটা ভোগ করেন প্রধানমন্ত্রী। তাই ভারতের রাষ্ট্রপতির পদমর্যাদার দিক থেকে খুব সম্মানীয় পদ, কিন্তু সেই পদের বাস্তবায়নের দিক থেকে, ক্ষমতার দিক থেকে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত। রাষ্ট্রপতির ইচ্ছা বা অনিচ্ছার গুরুত্ব প্রায় নেই বললেই চলে। মানে একজন রাষ্ট্রপতির ইচ্ছার থেকে আমরা বলতে পারি যে তার থেকে বেশি ক্ষমতা ভোগ করেন হয়তো একজন পঞ্চায়েত প্রধান, তার নিজস্ব স্বাধীনতা তবু রয়েছে। রাষ্ট্রপতির প্রায় নিজস্ব স্বাধীনতা নেই। প্রধানমন্ত্রী যেটুকু বলেন তার ভিত্তিতেই রাষ্ট্রপতিকে চলতে হয়, এর বাইরে যাওয়ার জায়গা নেই। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র লিখতে পারেন, যে অসুস্থতার কারণে তিনি আর রাষ্ট্রপতি থাকতে পারছেন না, করতে পারেন। বা রাষ্ট্রপতিকে যদি সরাতে হয়, সেই সরানোর প্রক্রিয়াটাও খুবই জটিল। সেই প্রক্রিয়াটার নাম ইমপিচমেন্ট পদ্ধতি। মানে সেখানেও পার্লামেন্টে অনেক ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়, এবং সেই ভোটাভুটিটা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ ভোট নয়, মানে 50%-এর বেশি হলেই চলবে না, 2/3 ভোট হতে হবে, এবং তার আগেও 14 দিনের জন্য নোটিশ দিতে হয়। অর্থাৎ একটি জটিল প্রক্রিয়া রাষ্ট্রপতিকে যদি পদ থেকে সরাতে হয়, সময়কাল শেষ হবার আগে যদি রাষ্ট্রপতিকে পদ থেকে সরাতে হয়। তাহলে এইভাবে রাষ্ট্রপতির ক্ষমতা আর কাজকে আমরা দেখতে পাই। পরের দিন আমরা প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের কাজের বা কাজ বা ক্ষমতাকে আমরা আলোচনা করব, উপরাষ্ট্রপতিটাও আলোচনা করব। তাহলে এই আজকে রাষ্ট্রপতির ক্ষমতা আর কার্যাবলী আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, তাহলে বলছি।